প্ল্যানচেট, এই কথাটা আমরা অনেকেই শুনেছি। আমরা এটাও জানি যে সঠিক নিয়মে প্ল্যানচেট করলে আত্মার সঙ্গে যোগাযোগ করা যায়। তবে আমরা অনেকেই এটা জানি না যে এই প্ল্যানচেট খুবই ভয়ঙ্কর একটা জিনিস। সঠিক নিয়মে প্ল্যানচেট না করলে অনেক সময় মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কিন্তু ধরুন আপনি সঠিক নিয়মে প্ল্যানচেট করলেন, আর সবচেয়ে বড় কথা, আপনি প্ল্যানচেট করে বাইরের কোনো আত্মাকে নয়, আপনি নিজের পরিবারেরই কাউকে ডাকলেন। সেটা হতে পারে আপনার মৃত মা বা আপনার মৃত বাবা বা আপনার মৃত ভাই বোন, যে কেউ। এখন ওই আত্মাই আপনাকে মেরে ফেলল, অথচ তার সাথে আপনার রক্তের সম্পর্ক। তাকে আপনি প্রচণ্ড ভালোবাসেন। সে কেন মারা গেল, কিভাবে মারা গেল, এগুলো জানার জন্যই আপনি তাকে ডেকেছেন, কিন্তু সেই আপনাকে মেরে ফেলল। রক্তের সম্পর্কের মানুষটা মারা যাওয়ার পর সে কি আদেও এরকম করতে পারে? যদি করে তো কেন করে? এই প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর আজকের এই ভিডিওতে পাবেন। তো আমি বেশি কথা বাড়াবো না, আমি চলে যাব আজকের মেন ঘটনায়। ঘটনাটা আমাকে ঠিক যেভাবে লিখে পাঠানো হয়েছে আমি ঠিক সেভাবেই ঘটনাটাকে পড়ে শোনাচ্ছি। হ্যালো উৎপলদা, আমি নীল চক্রবর্তী, বাঁকুড়ার ধলডাঙ্গা থেকে আজ তোমাকে একটি সত্যি ভৌতিক ঘটনা লিখছি। যে ঘটনাটি আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে ঘটিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এই ঘটনার জন্যই, মানে ওই প্ল্যানচেটের জন্যই আমরা আমাদের এক বন্ধুকেও হারিয়েছি। ঘটনাটা ঘটেছিল 2012 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে। আমাদের 4 বন্ধুর একটা বিরাট গ্যাং ছিল। 4 বন্ধু বলতে আমি, সৌরভ, বাবন আর স্বস্তিক। যেদিনের কথা বলছি সেই দিনটা ছিল শনিবার। সত্যি বলতে সেদিন শীতটা একটু বেশি পড়েছিল। সেদিন সন্ধ্যেবেলায় আমরা সবাই ক্লাব ঘরে বসে আড্ডা মারছি। আড্ডাটাও বেশ দারুণ জমে উঠেছিল, কারণ সেদিনের আড্ডায় সৌরভ কলেজের নতুন বান্ধবীদের নিয়ে নানান গল্প বলছিল। গল্প বলতে ওই কোন বান্ধবী কার সঙ্গে সম্পর্ক আছে, কোন বান্ধবীর কার সঙ্গে ব্রেকআপ হচ্ছে, এইসব নিয়ে আর কি। আসলে সৌরভ অনেকটা ওই রোমিও প্রকৃতির। মেয়েদের প্রতি ওর টানটা সবসময় একটু বেশি। আমি আর বাবন আমরা সৌরভের কথাগুলো খুব এনজয় করছিলাম। তবে খেয়াল করলাম স্বস্তিক একটু অন্যমনস্ক। বেশ কিছুক্ষণ পর স্বস্তিক হঠাৎ করে বলে উঠল, ভাই প্ল্যানচেট করবি? আড্ডার এইরকম একটা সিচুয়েশনে এইরকম একটা কথা শুনে আমি, বাবন, সৌরভ আমরা তিনজনেই বেশ অবাক হয়ে গেলাম। কোথায় মেয়েদেরকে নিয়ে কথা চলছে আর কোথায় প্ল্যানচেট? মানে কোন প্রসঙ্গের সঙ্গে কোন প্রসঙ্গ তুলছে? আমি স্বস্তিককে বললাম, আরে ভাই, তোর মাথা ঠিক আছে তো? এখানে কলেজের মেয়েদের নিয়ে কথা চলছে, আর তুই কিনা ভূত প্রেত এসব ঢুকে দিচ্ছিস। আচ্ছা, তোর কি হয়েছে বলতো? আমি অনেকক্ষণ থেকে দেখছি তোর আড্ডায় মন নেই, কেমন যেন অন্য মনস্ক হয়ে আছিস। আর সবচেয়ে বড় কথা, তুই তো ভূতে বিশ্বাস করতিস না, তাহলে আবার প্ল্যানচেটের কথা কেন বলছিস? স্বস্তিক একটু শান্ত গলায় উত্তর দিল। ও বলল, দেখ ভাই, আগে বিশ্বাস করতাম না, তবে এখন বিশ্বাস করি। কেন জানি না আমার মাঝে মধ্যে মনে হয় যে দাদা আত্মা সবসময় আমার সঙ্গে ঘুরে বেড়ায়। ও আমাকে কিছু একটা বলতে চাই, কিন্তু কোনো এক অজানা কারণে ও আমাকে কিছুই বলে উঠতে পারছে না। তাই আমি ভাবছি যে প্ল্যানচেট করে দাদাকে ডাকবো, ওকে জিজ্ঞাসা করব যে ও আমাকে কিছু বলতে চায় কিনা। প্লিজ তোরা না বলিস না। দেখ, তোরা তো জানিস প্ল্যানচেট করতে গেলে মিনিমাম 4 জন লাগবেই। একা একা প্ল্যানচেট করা সম্ভব নয়, তাই তোদের সাহায্য আমার খুবই দরকার। প্লিজ প্লিজ তোরা রাজি হয়ে যা। স্বস্তিকের এই কথা শুনে সৌরভ তো বেশ রেগে যায়। আসলে সৌরভের কথার মাঝে কেউ কথা বলুক, সেটা ও একদমই পছন্দ করে না। সৌরভ রেগে গিয়ে স্বস্তিককে বেশ কয়েকটা খিস্তিও শুনিয়ে দিল। তবে স্বস্তিক সৌরভের কোনো কথাই কান দিল না। ও আবারও বলে উঠল, ভাই প্লিজ প্লিজ রাজি হয়ে যা।
স্বস্তিক বারবারই রিকোয়েস্ট করায় আমি আর বাবন আমরা রাজি হয়ে যাই। তবে সৌরভ রাজি হয় না। ওকে পরে অনেক বোঝানোর পরেই ও রাজি হয়। এখানে একটা কথা বলে রাখি, আমাদের গ্যাংয়ের মধ্যে শুধুমাত্র স্বস্তিকই ছিল একটু অন্যরকম। তবে স্বস্তিক আগে এরকম ছিল না। ওর দাদা সুমন বাইক অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকেই ও কেমন যেন একটু অন্যরকম আচরণ করত। সবসময় জঙ্গল, শ্মশান, নদীর পাড় এই সমস্ত জায়গায় একা একা ঘুরে বেড়াতো। আসলে স্বস্তিক ওর দাদাকে খুবই ভালোবাসতো। তাই ওর দাদার অকাল মৃত্যুটা ও মেনে নিতে পারেনি। কিন্তু এই স্বস্তিকই একটা সময় ভূতে প্রচণ্ড অবিশ্বাসী ছিল। তবে ওর দাদা মারা যাওয়ার পর থেকে সেই অবিশ্বাসটা এখন বিশ্বাসে পরিণত হয়ে গেছে। যাই হোক, আমি স্বস্তিককে জিজ্ঞাসা করলাম, ওকে বললাম যে ঠিক আছে, কিন্তু প্ল্যানচেটটা করবি কোথায়? স্বস্তিক তখন বলে উঠল, কেন, মাঠের ভাঙা শিব মন্দিরে, ওই জায়গাটাই প্ল্যানচেটের জন্য উপযুক্ত জায়গা। আমি আর বাবন বললাম, ঠিক আছে তাহলে তাই হবে, কিন্তু কটার সময় আসবো বল? স্বস্তিক এবার বলে উঠল, 9:30টার সময় চলে আসিস। তবে শোন, আসার সময় একটা কাজ করিস, দোকান থেকে এক প্যাকেট মোমবাতি নিয়ে আসিস, আর বাকি যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি নিয়ে আসবো। দেখলাম হাত ঘড়িতে তখন 8:30। তাই আর কথা না বাড়িয়ে আমরা সবাই যে যার বাড়ি ফিরে এলাম। খাওয়া দাওয়া সেরে রাত 9টার দিকে বাবনের বাড়ি গিয়ে বাবনকে ডেকে সামনের দোকান থেকে এক প্যাকেট মোমবাতি নিয়ে সৌরভকে ডাকতে গেলাম। তবে এই সৌরভকে ডাকতে গিয়েই ওর মাকে 1000টা কৈফিয়ত দিতে হলো। তবেই সৌরভের মা সৌরভকে আমাদের সঙ্গে ছাড়লো। তবে সৌরভের বাড়ি থেকে বেরোনোর আগে সৌরভের মা আমাদের 3জনের হাতে একটা করে ঠাকুরের লাল সুতো বেঁধে দিয়েছিলেন এবং স্বস্তিকের জন্য একটা লাল সুতো আমার হাতে দিয়েছিলেন। আমরা 3জন মিলেই হাঁটতে হাঁটতে ভাঙা শিব মন্দিরের দিকে এগিয়ে চললাম। এখানে একটা কথা বলে রাখি, এই ভাঙা শিব মন্দিরে বর্তমানে কোনো শিব মূর্তি নেই। আর শুধু শিব মূর্তি কেন, কোনো দেবতারই মূর্তি নেই। অনেক আগে এই মন্দিরে শিবলিঙ্গের পূজা হতো, তবে বর্তমানে এই মন্দির বিলুপ্তর পথে। কারণ বর্তমানে এই মন্দিরের অবস্থা খুবই জরাজীর্ণ। চারিদিকে প্লাস্টার খসে খসে পড়ছে, কোনো কোনো জায়গায় ইটও বেরিয়ে গেছে, আবার কোথাও কোথাও দেওয়ালে গাছও গজিয়ে গেছে। মানে বলতে গেলে এই শিব মন্দিরটা বর্তমানে ওই ভূত প্রেত ওদেরই বাসস্থান। যাই হোক, আমরা সেই ফাঁকা মাঠের শিব মন্দিরে এসে পৌঁছালাম। ওখানে পৌঁছে দেখি স্বস্তিক আগে থেকেই এসে বসে আছে, সঙ্গে করে একটা গোল টেবিলও নিয়ে এসেছে। আমরা মন্দিরে ঢুকে ওই টেবিলটাকে ঘিরে গোল হয়ে বসলাম। স্বস্তিক দরজার দিকে পিছু করে বসলো, আর আমরা সবাই দরজার দিকে মুখ করে বসলাম। তারপর টেবিলটার মাঝখানে একটা মোমবাতি জ্বালিয়ে আমরা প্ল্যানচেটটা শুরু করি। তবে যেহেতু আমরা আগে কখনোই প্ল্যানচেট করিনি, তাই আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম। আমরা এটা ভেবে এক্সাইটেড ছিলাম যে প্ল্যানচেটে অ্যাকচুয়ালি কী হয়, কী ঘটে, আদৌ কি আত্মা আসে, যদি আসে তো কিভাবে আসে, মানে এইসব নিয়ে বেশ এক্সাইটেড ছিলাম। আমরা আর কোনো কথা না বাড়িয়ে প্ল্যানচেটে মনোনিবেশ করি। সবাই এক মনে চুপ হয়ে স্বস্তিকের দাদা সুমনকে স্মরণ করতে থাকি। সবাই হয়তো সুমনদার কথাই ভাবছিল, তবে আমি ভাবছিলাম যে এই শিব মন্দিরটা কত পুরনো। এককালে এই মন্দিরটা জমিদার বাড়ির মন্দির ছিল, কতই না পুজো অর্চনা হতো। কিন্তু এখন এই মন্দিরটা মাতাল আর জুয়াখোরদের ঠেক হয়ে গেছে। আমি মনে মনে এইসবই ভাবছিলাম। তবে ঠিক এমন সময় আমি খেয়াল করলাম যে মোমবাতির আলোতে সবকিছু কেমন যেন রহস্যজনক দেখাচ্ছে। ওই মোমবাতির আলোতে নিজেদের ছায়াগুলো এমনভাবে দেওয়ালে পড়ছে যেন মনে হচ্ছে এক একটা দৈত্য। আমি যখন এইসব কথাগুলো ভাবছি এবং চারিদিকটা তাকিয়ে তাকিয়ে দেখছি, ঠিক তখনই স্বস্তিক তার দাঁত খেঁচিয়ে বলে উঠল, আরে এই
তুই কার কথা ভাবছিস রে? দেখ ভাই, প্লিজ মনটা প্ল্যান জেটে দে, না হলে কিন্তু প্ল্যান জেটটা বৃথা হবে। না, আমি এবার সত্যিই প্ল্যান জেটে মন দিলাম। এক মনে সুমনদাকে ডাকতে লাগলাম। এইভাবে প্রায় ১ ঘন্টা কেটে গেল, কিন্তু কিছুই ঘটল না। সত্যি বলতে আমরা সবাই বেশ হতাশ হয়ে পড়লাম। তবে স্বস্তিক কিন্তু হতাশ হয়নি। ও বলে উঠল, দেখ ভাই, কেউ হাল ছাড়িস না। একবার হয়নি তো কি হয়েছে, চল আর একবার চেষ্টা করি, এইবার নিশ্চয়ই হবে। স্বস্তিকের কথা মতন আমরা আবারও প্ল্যান চেটে মন বসাই। দেখতে দেখতে আরও ১ ঘন্টা কেটে গেল, কিন্তু না, এবারেও কিছুই ঘটল না। সৌরভ একটু বিরক্ত হয়ে বলে উঠল, দূর দূর, যত সব ফালতু জিনিস, এসব করে আবার ভূত পেত আছে নাকি? ফালতু ফালতু সময় নষ্ট, চল বাড়ি যাই। সৌরভের এমন কথা শুনে স্বস্তিক তো বেশ ভেঙে পড়ে। তবে ও এবার রীতিমতো হাত জোর করে অনুরোধ করতে থাকে। ও বলতে থাকে, ভাই, আমি তোদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ আর একবার ট্রাই কর। যদি এবারও কোনো কিছু না হয় তাহলে আমরা সবাই ফিরে যাব, কিন্তু প্লিজ প্লিজ ভাই, এইবারটা অন্তত রাজি হয়ে যা। আমার মন বলছে দাদা আসবে, কারণ ও আমাকে কিছু বলতে চাই। স্বস্তিকের এই কাকুতি মিনতি দেখে আমরা আবারও প্ল্যান চ্যাট শুরু করি। কতক্ষণ ওভাবে বসেছিলাম ঠিক খেয়াল নেই, তবে হঠাৎই একটা আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা এতটাই ভয়ানক যে সেই আওয়াজটা শুনে আমাদের প্রত্যেকেরই বুকের ভিতরটা কেঁপে উঠেছিল। আওয়াজটা শুনে মনে হচ্ছিল যে মন্দিরের বাইরে কেউ যেন গোঙাচ্ছে। তবে কিছু সেকেন্ড পর সেই গোঙানির আওয়াজটা বন্ধ হলো, আর এই আওয়াজটা বন্ধ হতেই একটা দমকা হাওয়া মন্দিরের ভিতর প্রবেশ করলো, আর সাথে সাথেই মোমবাতির আলোটা নিভে গেল। আমরা কিন্তু বেশ একটু ভয় পেলাম। মোমবাতিটা জ্বালতে চাইছিলাম, কিন্তু আমাদের কারোর কাছেই দেশলাই ছিল না। দেশলাই ছিল স্বস্তিকের কাছে। তাই আমি, বাবন আর সৌরভ, আমরা তিনজনেই স্বস্তিককে বললাম, স্বস্তিক ভাই, ভয় লাগছে, মোমবাতিটা শিগগিরই জ্বালা। কিন্তু না, স্বস্তিক কোনো সাড়া শব্দই দিল না। আমরা আবারও স্বস্তিককে বলে উঠলাম, ওকে বললাম, কি রে, কি হলো, মোমবাতিটা জ্বালা। কিন্তু না, সেই একই অবস্থা। স্বস্তিক একদম চুপ, কোনো কথাই বলছে না। এদিকে ভয়ে তো আমাদের অবস্থা খুবই শোচনীয়। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। সঙ্গে করে কেউ কোনো মোবাইলও আনেনি, তাই কাউকে যে ফোন করে ডাকবো সেটাও পারছি না। তবে ঠিক এমন সময় হঠাৎই শুনতে পেলাম স্বস্তিক জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, আর ধীরে ধীরে সেই নিঃশ্বাসের জোর ক্রমশই বেড়ে চলেছে। তবে কিছুক্ষণ পর স্বস্তিক এবার চেঁচিয়ে ওঠে। ও চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে লাগে। ওর এই কান্নার আওয়াজ শুনে আমরা সকলেই চমকে উঠি। বলতে গেলে আমাদের ভয়টা একটু বেশি জাঁকিয়ে বসে। স্বস্তিক তো ওই কাঁদতে কাঁদতেই বলে ওঠে, যাকে ভালোবেসেছিলাম সেই তো ছেড়ে চলে গেল, তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? সত্যি বলতে আমরা যতদূর জানি যে স্বস্তিকের সঙ্গে কোনো মেয়ের প্রেম বা ভালোবাসা কিছুই নেই। তবে ওর দাদার সঙ্গে একটি মেয়ের ভালোবাসা ছিল। অবশ্য এই কথাটা স্বস্তিকই আমাদেরকে বলেছিল যে ওর দাদার সঙ্গে একটি মেয়ের নাকি ভালোবাসা আছে। তবে তাদের মধ্যে ঘন ঘন ঝগড়াই হয়, ভালোবাসা খুব কমই থাকে। তাহলে কি স্বস্তিক ওই মেয়েটির কথাই বলছে? ব্যাপারটা আমাদের সুবিধে লাগলো না, তাই আমি মোমবাতিটা জ্বালানোর জন্য ওর প্যাকেট থেকে দেশলাইটা বের করতে গেলাম। তবে এই দেশলাই বের করতে গিয়েই, মানে ওর প্যাকেটে হাত দিতেই আমি বুঝতে পারলাম যে ওর শরীরটা ভীষণই ঠান্ডা। আমি তারপরেও ওর প্যাকেট থেকে দেশলাইটা বের করে মোমবাতিটা জ্বালাই।
তবে এই মোমবাতি জ্বালাতেই স্বস্তিক একটা কান ফাটা চিৎকার করে ওঠে, আর সেই সাথে ও উল্টেও পড়ে যায়। আমরা সবাই ওকে ডাকতে থাকি, কিন্তু ওর তখন কোনো জ্ঞানই নেই। তবে এই ডাকার সময় আমরা খেয়াল করলাম যে ওর নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আর সেই সাথে ওর চোখ দুটো লাল বম হয়ে আছে। ওকে এইরকম অবস্থায় দেখে আমার মনে পড়ে গেল যে এমা, আমি কি করলাম? স্বস্তিককে তো সৌরভের মায়ের দেওয়া ঠাকুরের লাল সূত্র দেওয়া হয়নি। আমি এইসব নিয়ে আর না ভেবে আমরা 3 জন বন্ধু মিলেই স্বস্তিককে ধরাধরি করে মন্দিরের বাইরে আনি। মন্দিরের বাইরে এনে ক্রমাগত ওর চোখে মুখে জল ছিটিয়ে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করি। এভাবে মোটামুটি বেশ কিছুক্ষণ চোখে জল ছিটানোর পর ওর জ্ঞান ফিরে। কিন্তু ওর জ্ঞান ফিরলেও সেদিন আমরা ওকে কোনো কিছু জিজ্ঞাসা করিনি। ওকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তবে পরদিন স্বস্তিকের দাদার বন্ধু দেবরাজদার সাথে আমাদের দেখা হয়। আমরা দেবরাজদাকে প্ল্যানচেটের পুরো ঘটনাটাই খুলে বলি। এমনকি এটাও বলি যে স্বস্তিকের কোনো প্রেম ভালোবাসা নেই, কিন্তু তাও ও কাঁদতে কাঁদতে বলে উঠেছিল যে যাকে ভালোবেসেছিলাম সেই তো ছেড়ে চলে গেল, তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? দেবরাজদা এই কথাটা শুনে আমাদেরকে একটা কথাই বলে উঠেছিল, শোন, আমার মনে হয় তোদের প্ল্যানচেটে সুমনের আত্মায় স্বস্তিকের মধ্যে এসেছিল। কেননা সুমন যেদিন মারা যায় তার আগের দিন রাতে ওর ব্রেকআপ হয়, আর এই খবরটা ও আমাকে ফোনে জানিয়েও ছিল। ওই ব্রেকআপের কারণেই তো ও পরদিন ড্রিঙ্ক করে, আর ড্রিঙ্ক করে বাইক চালাতে গিয়েই তো ওর ওই অ্যাক্সিডেন্টটা হয়। দেবরাজ তার এই কথা শুনে সত্যি বেশ খারাপ লাগলো। তবে একটা জিনিস খেয়াল করলাম যে ওই ঘটনার পর থেকে স্বস্তিক দিন দিন কেমন যেন অসুস্থ হয়ে পড়ছিল। মানে বলতে গেলে ও অনেকটা ওই পাগলের মতন হয়ে গিয়েছিল। আমাদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতো, কিন্তু কোনো কথাই বলতো না। আমরা ওর মায়ের মুখ থেকে এটাও শুনেছিলাম যে ও মাঝে মধ্যেই ঘুমের মধ্যে চেঁচিয়ে উঠত, কখনো কখনো আবার মাঝরাতে ঘুম থেকে উঠে কান্নাকাটি করত। এমনকি বাড়ির লোকদের সাথেও ভালো করে কথা বলতো না। এমনই একদিন বিকেলে খবর পেলাম স্বস্তিক মারা গেছে। হ্যাঁ, স্বস্তিক মারা গেছে। তবে স্বস্তিক যে মারা গেছে এটা শুনে যতটা না অবাক হয়েছি, তার থেকেও বেশি অবাক হয়েছি এটা শুনে যে ও ইচ্ছাকৃতভাবে একটা চলন্ত বাসের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছে। আর আত্মহত্যাটা সেখানেই করেছে যেখানে ওর দাদা মারা গিয়েছিল। আসলে উৎপলদা, এই স্বস্তিক যেমন ওর দাদাকে ভালোবাসতো, ঠিক সেরকমই ওর দাদা মানে সুমনও স্বস্তিককে ভীষণই ভালোবাসতো। যেই কারণেই আমাদের ধারণা যে ওর দাদা ওকে নিজের কাছে টেনে নিয়েছে। তবে উৎপলদা, আমার আজও একটা কথা ভেবে খুব খারাপ লাগে, সেটা হচ্ছে আমি যদি সেদিন ওই সৌরভের মায়ের দেওয়া ঠাকুরের লাল সুতোটা স্বস্তিককে দিতাম, তাহলে হয়তো ও আজও আমাদের মতনই বেঁচে থাকতো। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিন, কেননা প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার রাত 10টায় এই চ্যানেলে এরকম সত্যি ভৌতিক ঘটনা আসতে থাকে। আর হ্যাঁ, লাইক করার পর দেখবেন একটা হাইপ বাটন আসছে, প্লিজ ওই বাটনে ক্লিক করে একটা হাইপ করে দেবেন। এতে করে আমি এইরকম ঘটনা আরও বেশি উৎসাহ নিয়ে আনতে পারবো। তো চলুন শুনে নিই আজকের প্রশ্ন, আর দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। আজকের প্রশ্ন, সৌরভ, বাবন, নিলয়, স্বস্তিক এই 4 জনের মধ্যে মেয়েবাজি রোমিও কে ছিল? তো চলুন এবার দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়েছেন বাঁকুড়া থেকে প্রিয়াঙ্কা দে ও নীলকণ্ঠ শেঠ। উত্তর 24 পরগনা থেকে অসীম নন্দী, শ্রেয়া দাস মুখার্জি, আরিয়ান মিত্র ও চিরঞ্জিত অধিকারী। হুগলি থেকে সুখেন্দু ঘোষ, জবা চক্রবর্তী, সুরদীপ কুণ্ডু, দেবতী বিশ্বাস। হাওড়া থেকে চিন্ময় মান্না, গৌরব মল্লিক, রিকা, রাহুল অধিকারী, সর্বাণী দত্ত, বাদল খটিয়াল, এসকে আমিরুল ইসলাম ও অঙ্কিতা সামন্ত। নদিয়া থেকে সাথী দাস। দক্ষিণ 24 পরগনা থেকে মামনি দাস, মেঘা মণ্ডল ও অয়ন মণ্ডল। পূর্ব বর্ধমান থেকে রাজু মল্লিক।
জলপাইগুড়ি থেকে বিপ্লব দাস, কলকাতা থেকে সৌজাত্য ঘোষ, মনীষা দত্ত রয়, ইন্দ্রনীল মজুমদার ও রাজু মাহাতো, এবং সর্বশেষ দক্ষিণ দিনাজপুর থেকে অনুশ্রী দেবনাথ। তো চলুন আবার দেখা হবে সোমবার রাত 10টায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের খেয়াল রাখবেন।